কলকাতা এমন একটি শহর যার প্রতিটি কোণে গল্প রয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আসিফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 43। আর এখন আমি বসে আছি ইন্দ্রিয়া গার্ডেনের ঠিক সামনে, আর এইটি মূলত তারামণ্ডল এলাকায় অবস্থিত। আর বুঝতেই পারছেন আমি এখন কোন জায়গায় আছি। আমি এখন আছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, যে শহরকে বলা হয় দ্য সিটি অফ জয়, যে শহরকে বলা হয় দ্য সিটি অফ ম্যাজিক। আর এই শহরে চারিদিকে রয়েছে অ্যাস্থেটিক ভিউ, চারিদিকে রয়েছে সৌন্দর্য এবং চারিদিকে ছড়িয়ে আছে প্যাশন। যারা প্যাশন পছন্দ করেন, যারা প্যাশনের পিছে ছুটেন, তাদের জন্য এই শহরটি একটি অন্যরকম শহর। আমরা গতকাল একটি চ্যালেঞ্জের মাধ্যমে কলকাতায় আসা আসলে, এবং বর্তমানে আমরা একদম কলকাতার সেন্টারে অবস্থান করছি। মূলত ভারতে যখন ব্রিটিশ শাসন আমল ছিল, সেই সময় কলকাতাকে ধরা হতো রাজধানী, এবং যখন দেশ ভাগ হয়ে যায় 1947 সালে, তারপরে এটি পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবেই পরিচিতি লাভ করে। 1772 থেকে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ আমলে সম্পূর্ণ ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। আর যখন 1947-এ দেশটি ভাগ হয়ে যায়, তখন এই পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে কলকাতা। সো আমরা এখন কলকাতাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে বেরিয়েছি এবং আমরা কলকাতার রাস্তায় ঘুরছি, এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ট্যাক্সি, যেটি হলো মূলত কলকাতার একটি আইকন। তো আমরা এখন মূলত তারামণ্ডলে আছি, এবং আমরা এখান থেকে প্রথমেই চলে যাব সেন্ট পল চার্চে, এবং তার পরবর্তীতে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো চলুন ঘুরে আসা যাক সেন্ট পল চার্চে। এই শহরের ইতিহাসে খ্রিস্টান ধর্ম দখল করে আছে একটি স্থান। বেশ পুরনো সময় এবং বেশ পুরনো ইতিহাসে জড়িয়ে আছে কলকাতা। সো কলকাতায় যখন ইউরোপীয়রা বসবাস শুরু করে, তখন থেকে মূলত শুরু হয় এখানে ক্রিসমাস উদযাপন করা এবং নানান খ্রিস্টান ধর্মীয় উৎসবগুলো। তো সেই সময় থেকে এখন পর্যন্ত যদি কোনো পুরাতন চার্চের কথা আমরা মনে করি, তাহলে আমার পেছের এই সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের কথাটি সবার প্রথমে আসবে। কারণ এটি শুধু কলকাতার নয়, এটি এশিয়ার সবচেয়ে পুরাতন একটি চার্চ, এবং ব্রিটেনের বাইরে যদি কোনো প্রথম ক্যাথেড্রাল চার্চ হয়ে থাকে, তাহলে এটি হলো সেটি। সো আমরা এখন এই ক্যাথেড্রাল চার্চের পেছনে মাঠে দাঁড়িয়ে আছি। এই মাঠটি খুবই সুন্দর, এবং এই মাঠ থেকে মূলত এই চার্চের সুন্দর একটি ভিউ দেখা যায়। আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন এই চার্চের কিছু সিনেম্যাটিক শট। (1839 সালে এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, এবং পরবর্তী সময়ে 1847 সালের 8 অক্টোবর জনসাধারণের জন্য এই চার্চটি খুলে দেওয়া হয়। এবং এইখানের এই মনোরম পরিবেশ এবং এই স্থাপত্যের সৌন্দর্য সকল ধর্মের মানুষকেই আকৃষ্ট করে। এই জায়গাটিতে আসলে আপনি একটি শান্তি অনুভব করবেন, এবং চার্চের ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ, সেই কারণে আমরা ভিডিওটি করতে পারিনি। তবে চার্চের ভেতরের যেই মনোরম পরিবেশ বা যে শান্তি বিদ্যমান, সেটা আসলে সেখানে এসে অনুভব করার মতো। এবং একাধিকবার ভূমিকম্পর ফলে এই চার্চটির নানান জায়গায় নানান রকম ক্ষতি হয়েছে, যেই কারণে এটি মূলত সংস্কার করা হয়েছে কিছু জায়গায়। তবে এখনও সেই চার্চটি কলকাতার বুকে সেভাবেই তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। সো আমরা এখন এই চার্চটি একটু ঘুরে দেখব, এরপরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, সেখানে দেখা হচ্ছে।
সো গাইজ আমরা এখন চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেটি কলকাতার সবচেয়ে সুন্দর নিদর্শন এবং অনেক পুরনো একটি নিদর্শন। আর যে নিদর্শনটি মূলত তৈরি করা হয়েছিল তাজমহলের আদলতে। আর এটি দেখতেও কিন্তু কিছুটা প্রায় তাজমহলের মতো, কারণ একই রকম সাদা শ্বেত পাথর। তো আমরা যদি এই জায়গাটির ইতিহাস সম্পর্কে একটু দেখে আসি, তাহলে ব্রিটিশ শাসনামলে কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন ভারতেরও সম্রাজ্ঞী। তার শাসনকালে মূলত 1857 থেকে 1901 পর্যন্ত তার শাসনকাল ছিল এবং 1901 সালের 22 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এটি ছিল তার শেষ দিন, আর তার স্মৃতিতেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। তো আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সেন্টারে, আর আমার ওপরে মাথার ওপরে যে গম্বুজটি, এটি অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্থাপত্য শিল্পের দিক থেকে চিন্তা করলে এটা অসাধারণ একটি স্থাপত্যের দৃশ্য আমাদেরকে দেখায়। এইখানে যে রানী ভিক্টোরিয়ার যে মূর্তিটি রয়েছে, মূলত এটিও সেই সময় নির্মাণকৃত একটি মূর্তি, আর এটি হলো শ্বেত পাথর দিয়ে নির্মিত মূর্তি। এই সম্পূর্ণ ভবনটি বানাতে সময় লেগেছিল প্রায় 20 বছর, এবং এই সম্পূর্ণ ভবনটি যেই পাথর দ্বারা নির্মিত করা হয়েছে, সেই সময় এটি নির্মাণ করার সময় মাথায় ছিল এই বিষয়টি যে এটি যেন তাজমহলের আদলতে বানানো হয়। তো সেই কারণে তার সাথে সাথ রেখে এই শ্বেত পাথরের ব্যবহারে এই সম্পূর্ণ ভবনটি নির্মাণ করা হয়েছে, এবং যা খুবই মনোমুগ্ধকর একটি ভবন। এখানে যদি স্ট্রাকচারগুলো আপনারা দেখেন, প্রতিটি কোনায় কোনায় এখানে স্থাপত্য শিল্পের যেই ছোঁয়া সেটি আমরা দেখতে পাবো। এবং আমরা এখন এক্সপ্লোর করছি ভেতরে, আমাদের সাথেই থাকুন। A few moments later. কলকাতা, the city of joy. একশো 50 বছর আগে 1874 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই মার্কেটটি। আর আমি এখন আছি বর্তমানে কলকাতা নিউ মার্কেটের সামনে, যেটি হগ মার্কেট নামেও পরিচিত। এবং সুবিশাল এই মার্কেটটিতে রয়েছে কোটি কোটি টাকার পণ্য, যেখানে আপনারা যে কোনো কিছু খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। তবে একটা সিক্রেট কথা বলে দিই, সেটা হলো এখানে এই মার্কেটে আপনাকে অবশ্যই বার্গেনিং করতে হবে। আর এখানে এতটা ভিড়, সব সময় এতটা মানুষ থাকে। আমরা এখন কলকাতা নিউ মার্কেটে প্রবেশ করেছি, এবং এই মার্কেটটি অনেক বড়। আমার বাম দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হলো পুরাতন বিল্ডিং, এবং ডান দিকে গড়ে উঠেছে নতুন বিল্ডিংগুলো। এখানে আপনি যে কোনো পণ্য পাবেন। তবে এখানে মার্কেট করার প্রধান বিষয় হলো যে আপনাকে বার্গেনিং করতে হবে। তো চলুন এক্সপ্লোর করা যাক কলকাতা নিউ মার্কেট। এখন আমি আর আতিকে ম্যাসিভ মার্কেট এক্সপ্লোরের উদ্দেশ্যে নেমেছি, যেখানে এবং আমাদের সাথে আবিরও আছে। হঠাৎ করে আবির যুক্ত হলো।
তো আমরা এখন এখানে এক্সপ্লোর করার চেষ্টা করছি যে এখানে কি কি পাওয়া যায়, প্রাইস কেমন, বা বার্গেনিং করে আমরা কতটুকু জিততে পারি বা হারতে পারি। আমাদের যেহেতু কোনো উদ্দেশ্য নেই শপিং করার, তবে আমরা ট্রাই করছি যে এখানে কি কি পাওয়া যায় এই সম্পর্কে একটু জানতে। তো আমরা এখন মূলত যেই অংশটিতে আছি, আমার পেছন সাইডে শুধু মেয়েদের পার্স, ব্যাগ, এই জিনিসগুলো ভরপুর, এবং আমার ডানে যে বিল্ডিংগুলো আছে সেগুলো হলো নতুন বিল্ডিং। এই জায়গাটিতে আপনারা যে কোনো কিছু পেয়ে যেতে পারেন খুব পারফেক্ট প্রাইসে, কিন্তু আপনাকে প্রাইসটা করে নিতে হবে, কারণ আপনি যদি এখানে বার্গেনিং করতে না পারেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠকেও যেতে পারেন অনেক সময়। তো আপনাকে ট্রাই করতে হবে এখানে তাদের সাথে বার্গেনিং করার, কারণ বার্গেনিং করে যদি আপনি জিততে পারেন, এখান থেকে অনেক অনেক ভালো ভালো পণ্য আপনি ক্রয় করতে পারবেন অনেক কম দামে। তো আমি একটা বামে মোড় নিলাম, এখানে খুবই সুন্দর একটা ভিউ আছে, এবং এই 150 বছর আগে নির্মিত এই মার্কেটটিতে একটি ক্লক টাওয়ারও আছে, যেটা এখন রাতের কারণে আপনাকে ক্লিয়ার দেখাতে পারবো না, তবে আমি চেষ্টা করবো যতটুকু দেখানো যায়। এবং আমরা এখন মূলত নিউ মার্কেটের একদম ফ্রন্ট সাইডে আছি, যেখানে এই মার্কেটটির মূলত আগে নাম ছিল হলো হগ মার্কেট, যে কারণে এই মার্কেটটির ওপর দিকে লেখা দেখতে পাবেন যে স্যার স্টুয়ার্ট হগ মার্কেট এই নামে পরিচিত। এবং আমরা এখন মূল ফটকে বলা যায় নিউ মার্কেটের। এইটা হলো নিউ মার্কেটের ফ্রন্ট সাইড, আর এই মার্কেটের নাম আগে কিন্তু ছিল স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। হ্যাঁ, এই যে আমরা এখন আমাদের পেছনেই সম্পূর্ণ হগ মার্কেট, যেটি বর্তমানে নিউ মার্কেট। Much later. আমরা নিউ মার্কেট থেকে শপিং শেষ করে হোটেলে ফিরছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের ডে 2 কমপ্লিট, দেখা হচ্ছে ডে 3-তে। সো সাথে থাকুন, এবং যারা যারা এখনও পেজটি ফলো করেননি তাড়াতাড়ি পেজটি ফলো করে ফেলুন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে থাকুন।